Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে সকলকে স্বাগত। গল্প আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্টস করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদেরকেও সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। হরিহরডাঙ্গার চর, একদিকে নারুগ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহরডাঙ্গার চর। তবে হরিহরডাঙ্গা কেউ বলে না, বলে হরার ডাঙ্গা। তো সেই হরার ডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতেরই কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তাঁর মতো গুণিন এ তল্লাটে কেন গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সমস্ত হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছেও সে দৃশ্য। ছায়া ছায়া, কালো কালো, কি সব বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটাও তার তেমনই, লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, তবু কম নয়। ঘন কৃষ্ণবর্ণ গায়ের রং, পরনে তার লাল চেনি, রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চারালের হাড়, শকুনির হাড়, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি, কপালে ডকডক করতে একেবারে তেল সিঁদুর, লম্বা করে টানা, মাথায় মস্ত টাক, চোখ দুটো লাল রক্তবর্ণ, যেন ভাঁটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার থেকেও বেশি লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যে দিয়েই প্রকাশ। সেই লাল চোখ দুটো নেশায় ঢুলু ঢুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরাও তাই ভয়ে ভক্তি করত সকলে। বলতো, সাক্ষাৎ কাল ভৈরব গো, সাক্ষাৎ কাল ভৈরব, কাল ভৈরব। আচার্যিকে দেখলে ভয় বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য তাকে ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাও হার মানত আচার্যির কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যির। তাদের মনে এ বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও ধারে কাছে ঘেঁষবে না। সেবারে নারুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সকলে। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে আর কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এমনই অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল। আচার্যি মশাই তখন সবে তাঁর গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। জয় মা। উঠেই দেখলেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বলে উঠলেন, কি ব্যাপার কি? আমার এখানে কেন?
এখন আপনি আমাদের ভরসা আচার্য মশাই। আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। লোকদুলোয় উত্তরে বলল। আচার্যও বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি। আর একজন পঞ্চাবাগদি, সে বলল, আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। অমাবস্যা কবে? আমরা কি জানি, আমরা মুক্কু সুক্কু মানুষ। কুচবারে অমাবস্যা, মানে আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মিলে মহা ধুমধামে হরার ডাঙার চটানে শ্মশানকালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্য এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, একেবারে হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম, এই সমস্ত। শেষ রাতে পুজো শেষ হতেই একেবারে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্য। একটা হাত শূন্যে তুলে বললেন, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কেউই জানে না, কিন্তু সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল, আর তারপর কালো ছায়ার মতো আধপোড়া একটা হাত আচার্যের হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্য সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সমস্ত মন্ত্র পাঠ করলেন, আর তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও। তবে তোমরা এক্ষুনি কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত। এখনো আবার কাজ বাকি আছে। এই বলেই একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওরে কে আছিস? গাছের ডালও অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছটছট ছটছট করে ডাল পাতা জোরে নাড়িয়ে দেওয়ার মতো শব্দ হলো। আচার্য বললেন, এই ঝাঁটাটা নে, মায়ের আদেশ। গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এক্ষুনি তাড়িয়ে দে, বুঝলি? আবার আবার সেই ভয়ঙ্কর হাত পড়া লম্বা হাত চোখের পলকে একেবারে আচার্যের হাত থেকে ঝাঁটাটাকে তুলে নিল। আচার্য বলে উঠলেন, এবার আমি যাব। বলেই একটা শাঁখ হাতে নিয়ে জোরে তাতে ফুঁ দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্য। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরলও না, যারা ভুগছিল তারাও সকলে সেরে উঠল। আচার্যের কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নাড়ু গ্রামে আর কখনো কারো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যের ভাই গোবর্ধন আচার্য একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন একেবারে মধ্যরাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটার ওপরেই বসে আছেন প্রভু। ভয় তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের, অথচ যাওয়ার এই একটা মাত্রই তো পথ। গোবর্ধন তখন অনেক করে অনুনয় বিনয় করতে লাগলো, পথ ছাড়ুন গো মশাই, আরে বাবা যেতে দিন। কে শোনে কার কথা? উত্তর এলো, তোমার হাতে কি? আহা, বিয়ে বাড়ি খেতে গিয়েছিলুম, এবার লুচি মিষ্টি মাছ এই সব আছে। ওগুলো রেখে যাও। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি। আরে সে তো এখন শ্মশানে বসে টক করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা যে বলেছে রাত ভিতে পথে কেউ কিছু চাইলে দিবি না। বলো, আমার কি পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে ওই শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞাসা করে তারপর দেব। ব্যাস
কেউ নেই, পথ পুরো ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নাম। যাক বাবা, গেছে মনে হয়। তারপর আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে, এমন সময় দেখলো মস্ত একটা বাঁশ ঝাড় শটান শুয়ে আছে রাস্তার ওপর। মহাবিপদ, কোনো দিক থেকে কোনোভাবেই যাওয়ার কোনো উপায় নেই। গোবর্ধন আবার বলে উঠল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিবি না যে? আহা, বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল। তো দাদার সঙ্গে আমার বিবাহ, তার কাছে আমি যাব না। তবে পথ ছাড়। জানা জানা তুই। আরে বাবা, কি করে যাব? রাস্তার ওপর এইভাবে একটা মস্ত বাঁশঝাড় শুয়ে রাখলে কোনো মানুষ যেতে পারে? আরে ও তো ঝড়ে পড়ে গেছে। কি ঝড়? আরে কোথায় ঝড়? আজ সারা দিন ধরে অসহ্য গুমট চলছে, পাতাটা পর্যন্ত নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওঠা ওঠা শিগগির। ওর তলা দিয়ে বলে জানা তুই। বাহ 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 বাহ, তাহলেই আমাকে টিপে মারবার খুব সুবিধে হয়, তাই না? না রে না, কিচ্ছু করব না। তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না। পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলবো সব। গোবর্ধনও আর কোনো অনুরোধ না করে সেখানেই বসে পড়ল। এই আমি বসলাম। বসে বসে মা মহালক্ষ্মী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙার দিক থেকে একটা কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। দেখেই তো একেবারে বুক শুকিয়ে গেল গোবর্ধন। সর্বনাশ কাণ্ড! ভয় থরথর করে কাঁপতে লাগলো, মনে হলো যেন এক্ষুনি হাতটা ফেল করবে। কঙ্কালটা এসে বলল, আচার্যি পাঠিয়েছে। বলেই সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস তোর না? আচার্যি আজ 12টা বাজাবে তোর। শিগগির গাছ তোল, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। বলেই সশব্দে সেই লম্বা লম্বা বাঁশ ঝাড়গুলো খাড়া হয়ে উঠল। তখন গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে একেবারে সোজা দৌড় দিল ঘরে। পেছনে তখন বাঁশ ঝাড়ের ভেতরে ভূতের প্রচন্ড ধস্তাধস্তি। আলাদপুরের একটা লোককে ভূতে ধরলো একবার। ভূতটা ভারী বেয়ারা, সমস্ত ওঝা হার মানল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের কয়েকজন এসে হাজির হলো একেবারে লক্ষ্মী আচার্যির কাছে। আচার্যি মশাই অবশ্য তাদেরকে চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস, সেই এই দলের পাণ্ডা। আচার্যি বললেন তাদেরকে, কি ব্যাপার ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্যি মশাই। কেন কেন? আরে আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড্ড বেয়ারা ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। আরে সব রোজা হার মেনেছে তার কাছে। এখন একমাত্র আপনি ভরসা। আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে? কই, আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্যি, আপনি হলেন গুণিনের সেরা গুণিন। ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। চল চল দেখি কিরকম ভূতে ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস, না হলে আর একটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্য চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গাঁয়ের সমস্ত উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তাঁর ভূত ছাড়ানো দেখতে হবে বই কি। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু লোক জুটল। আচার্যির ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই বেশ সাংঘাতিক। আচার্য গিয়ে রোগী দেখলেন। রোগীর চোখ মুখের ভাব দেখে বললেন, এই হুঁ বলাটা আচার্যের বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। হুঁ বলে অবশ্য আচার্য বললেন, দাও দুটি সর্ষে চোয়া, আর গুটি কতেক প্যাকাটিও দিও।
রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুঁইয়ে প্যাকাটি ভেঙে আচার্যকে এগিয়ে দিল। আচার্যি ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চুঁয়া ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথায়, রোগী তো তখন একেবারে। আর তারপরে প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোয় ফুঁ দিয়ে মুখে ধোয়া দিলেন আচার্য। আর রোগীও অমনি একেবারে কাটা ছাগলের মতো ধরপড় ধরপড় করতে লাগলো। তোর দুটি পায়ে পড়ি রে, আমায় অমন করিস না রে। আমি এক্ষুনি ওকে ছেড়ে যাচ্ছি। তা তো যাবি রে বেটি, কিন্তু ধরেছিলি কেন? ব্যাস আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একেবারে চুপ, কেবলই গোঁ গোঁ করে। আচার্য আবার বললেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিলি কেন? ওকে আমি ভালোবাসতাম, কিন্তু বিয়ের কথা বলতে পারিনি। তাহলে এখন তুই মরে যে ভূত হয়ে ওর ঘাড়ে চেপেছিস, তাই তো? তা ওর দোষ কোথায়? তুই তো ওকে বলতেই পারিসনি কিছু, আর নিজে তো অন্যকে বিয়ে করার পর মরেছিস। ভূতে পাওয়া রোগী তখন প্যাঁচে পড়ে একদম চুপ করে যায়। অবশ্য তারপরেই বলে, ও আমার গায়ে জল ছুঁড়েছে। ছোড়েনি, তুই ইচ্ছে করে ওকে ধরবি বলে ওর জল গা পেতে নিয়েছিস। না, তা কেন? কোথায় থাকিস তুই? ওই মজুমদারদের ঈশান কোণে। এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? জানতো। তাহলে কেন ধরেছিস বল? তোর গ্রামের লোককে তো ধরেনি আচার্যি। ওরে বেটি, হ্যাঁ, যাক, তুই একে ছাড়বি কিনা বল। ছেড়ে দেব, সত্যি ছেড়ে দেব। ছেড়ে দেব নয়, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা তুই আগে, তারপর ছাড়ছি। না, তোকে এক্ষুনি ছাড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। অবাক কাণ্ড, যে লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল সে আবার সুস্থ হয়ে আচার্যকে উঠে বসে প্রণাম করল। সকলে মিলে তো জয়ধ্বনি করে উঠল। আচার্য যে যার মতো বাড়ির দিকে হাঁটা দিল। আচার্যও নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতেরই কাঁধে চেপে ফিরে গেলেন। পরের দিন সকালবেলা আলাদপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজরী বিশ্বাস আর তার সাথে কেষ্ট দাস আবারও এলো। এসেই হাত জোর করে বলল, পেন্নাম হই আচার্যি মশাই। আচার্যি মশাই তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার গুরুচরণ আচার্যি, আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরিয়েছে রোগীরে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জমার মতো চোখ দুটো পাকিয়ে একেবারে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্যি। আবার এসেছে? এত বড় স্পর্ধা? আর বলেন কেন? রাগে উত্তেজনায় আচার্যি একেবারে ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে তো ভয়ঙ্কর দেখায়। আজ তো মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানা কঠিন হয়ে ওঠে, গালে তার ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়, দারুণ দেখায়। আচার্যি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। আসেন। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা একেবারে ছেড়ে পালিয়ে গেল। রোগী তখন আবার সুস্থ দেহে উঠে বসে আচার্যকে প্রণাম করে। আচার্যিও বলেন, আর কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আরে আমি তো আছি। কিন্তু আচার্যি মশাই চলে গেলেই ভূতটা এসে আবার ভর করে লোকটাকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্যি ভূতের ঠ্যাটামো দেখে একবারে চোটে লাল। হবে না এইবার কালে, এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80-র ওপর বয়স তো হলো। মন্ত্রশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে? আর এ বয়স কি ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে কারো ভালো লাগে? শেষে একদিন রেগে গিয়ে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। শোন, আজ আর আমি যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যে সময় যাই
কাল তার চেয়ে আগেই যাব। বেশ বেশ। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এ কথাটা রুগী যেন কোনো রকমে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। যে আগে যে আগে। শুনে ভজহরি, কেষ্টদাস এরা সব ফিরে গেল। পরদিন লক্ষ্মী আচার্যি ঠিক দুপুরবেলায় চললেন ভূত ছাড়াতে। আলাদপুরে পৌঁছেই আচার্যি করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পড়ে সেই বাড়িটার চারপাশে একেবারে গণ্ডি দিয়ে দিলেন, আর তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যিকে দেখেই আঁতকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউ মাউ করে উঠল সে। কিন্তু সেও মাত্র ক্ষণিকের জন্য, পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করল আচার্যকে। কিন্তু আচার্যি বুঝলেন যে তিনি চলে গেলেই ভূত আবার একে এসে ধরতে বাধ্য হবে। তাই আচার্যি তাকে বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এক্ষুনি এসে ধরবেও তোমাকে। আচার্যির কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল আবার রোগী। চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? হ্যাঁ, এত লোকের ওলাউট হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি? হ্যাঁ, আমাকে তাড়াবার জন্য এখন উঠে পড়ে লেগেছিস? আচার্যিও বজ্র গম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল? কেন কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলাম। কেন তুই গন্ডি দিলি? আজ তোর শ্রাদ্ধ করবো বলে গন্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তোবা গালাগালি করলো আচার্যিকে। আচার্যি অবশ্য রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার কেন ধরলি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বের করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী। ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্যি? শিবু চাড়ালের জামাই বিশুর করটি ওটা। ও যে আমি চিনি। বিশুকে সাপে কাটলো সেবার রাতের দিনে, তা সে মরা কেউ পোড়াতে দিল না। গায়ের লোকেরা বলল কলার ভেলায় করে ওটা খালের জলে ভাসিয়ে দাও। সেই মরা বাবুর মায়ের খালে ভেসে ঠেকলো গিয়ে হরার ডাঙার চটানে। শিয়াল কুকুরে ছেঁড়াছেড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পচালি। তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তো চলেতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন আর বললেন, দেখছিস তো? ওতে কি রে, কি আছে আচার্যি? সাতী নক্ষত্রের জল। আচার্যি মরার মাথার খুলিতে সাতী নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সমস্ত মন্ত্র পাঠ করলেন, আর তারপরে সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তো তখন একেবারে আমার ঘাট হয়েছে রে। তোর পায়ে পড়ি আচার্যি, তোর পায়ে পড়ি, আমায় ছেড়ে দে রে, ছেড়ে দে। আর ধরবো না একে, আমায় ছেড়ে দে। তোকে আজ ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী আবার তেতে উঠল। দেখ আচার্যি, মুখ সামনে কথা বলবি। আমাকে তুই যা তা মনে করিস নি। আমিও লেখাপড়া জানি। রাজ কর্ম দোষে এই প্রেতজনি পেয়েছি, তাই যা বললি তার কোনো দিন বলবি না তো। বেশ করবো, বলবো।
যে লেখাপড়া জানে সে কখনো এরকম ছ্যাঁচড়ামো করে না। খবরদার বলছি, খবরদার। আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ বেশ, বলবো। তুই সত্যি পড়াশুনো জানিস কিনা নাকি আকাট মুখ্যু তার পরিচয় দেয়া, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর, নে। আচার্যি খানিকক্ষণ সময় কি যেন ভাবলেন, আর তারপরেই বললেন, বল দেখি, হরধনুকে ভেঙেছিল? তোর মরা বাবা ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো? তুই জানিস যে বলবি? জানি না তো, জানি না। এবার আমার মতো ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে। আমার ঘাট হয়েছে, ঘাট হয়েছে। এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্যু, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। বেশ বেশ, তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি? বল বল বল। না, বলবো না। না, ও নাম আমাকে বলতে নেই, বলবো না। না বললে আমিও ছাড়বো না, আরো গালাগালি দেবো। তুই বলাবি তাহলে? হ্যাঁ, বলাবো। হ্যাঁ, তবে শোন, সীতার পতির যে নাম, দশরথের বড় ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জানাস না চাচ্ছি। ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 সত্যি করছি, আর কখনো এর ত্রিসীমানায় আসবো না আমি। এবার আমায় ছেড়ে দে আমায়। যা যা, দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস? বল। এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আর শরীর বড় দুর্বল। আমায় অন্য কিছু করতে পারা যাচ্ছে। বেশ বেশ, তবে এই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। আচ্ছা বেশ বেশ বেশ, ওই পাকুড় গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা। তা যাচ্ছি। ঘন্টি মুছে দে। আচ্ছা, দিচ্ছি। সবাই শোনো, পাকুড় গাছের ডালটা ভাঙা মাত্রই রোগীকে ধরে ফেলতে হবে। কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায়, তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হলে মৃত্যু হতে পারে। রোজার বাবারও তখন করার কিছু থাকে না। যাই হোক, রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবেই টলতে টলতে কুলি ধরে পাকুড় গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুড় তলায় যাওয়া মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মরমর শব্দে ভেঙে পড়ল গাছতলা। আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠেছে। ধুলো কুটো শূন্যে উঠে একেবারে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেললো রোগীকে, আর তারপরে সবাই মিলে ধরাধরি করে নিয়ে এলো তাকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যির কৃপায় সে যাত্রা বেঁচে গেল লোকটা। লক্ষ্মী আচার্যিরও ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। গুণিনের মতো গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরো বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্য। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে। আমি কি করেছি রে? আমায় তোষামত করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমি বড়? না না না, কিছুতেই না। কাজেই আচার্যের কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্য গুণীন মানুষ তো, দিনরাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হরার ডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূত সব,
আলোর রেখার মতো কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের শ থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাঁজার কলকেটে এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি অমনি একজন সেটা হাতে নিয়ে সাজতে বসত। শ থেকে ফুঁ দিয়ে আগুন বের করে ধরাতো। আচার্যি একটা টান দিয়ে ভূতেদের হাতে তুলে দিতেন সেই কলকেটা। তারপর সেটা বাকিদের হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এ দৃশ্য যারা দেখত তারা এসে গল্প করতো অন্যদের কাছে, আর বাকি সকলে অবাক হয়ে যেত শুনে। চোখ দুটো বিস্ময়ে একেবারে বিস্ফারিত হয়ে উঠত সকলের। পেঁচোয় পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলে উঠল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে বাঁচে কখনো? এই করতে করতে খবর গেল আচার্যির কাছে। আচার্যি দেখে বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। ব্যাস, সকলে মিলে কেঁদে কেটে একেবারে পায়ে ধরলো আচার্যি। আরে বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা শ্মশানে যেতে বলবি। ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না। ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবেই তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরার ডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওখানেই বস মা, ছেলেটা দে। ছেলের মা অমনি খালের ধারেই বসে পড়ল। কই দে, ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকে কোথাও সে দেখতে পাচ্ছে না। কাকে দেবে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে নিচ্ছি। ছেলেটাকে মা তুলে ধরল, আর অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে গেল ছেলেটাকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিল। সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখল। আচার্যি তখন বললেন, আরে এখানে রাখলি কেন? শয়ের উপর শুয়ে দিয়ে আয়। অমনি অমনি পেছন থেকে ছেলের মা একেবারে কেঁদে উঠল। না না, তোরের ছেলেও ওকে শয়ের উপর শোয়াবেন না আচার্যি মশাই। কচি কাউর বড্ড লাগবে যে। তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, এসেছিস যখন বস। কথা বলবি না, উঠবি না। ওই রে, যা শয়ের ওপরে রেখে আয় ওকে। অমনি অমনি সেই হাত দুটো ছেলেটাকে তুলে নিয়ে রেখে এলো শয়ের ওপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটা, কখনো লাল কখনো নীল কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা ওদিকে অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্যি তখন ছেলের মাকে ডেকে বললেন, যা, এবার তোর ছেলে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে একেবারে লাফিয়ে উঠল। উঠো না উঠো না, বসো বলেই শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো শুনে অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটা। আচার্যের ভেলকিতে সবকিছুই যে সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্যও বললেন, যা, খুব বেঁচে গেছে এ যাত্রা, আর কোনো ভয় নেই। সাবধানে রাখিস, কাল একটা মাদুলি করে দেবো, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা তো আনন্দে ছেলেকে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যের যশের ধারা গড়িয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে। এভাবেই দিন যায়। একদিন আচার্যি যখন হরারডাঙ্গায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন। গুনিন তখন একেবারে নেশায় চুর। কি রে? আচ্ছা, তুই এত সাহস পেলে কোত্থেকে রে? কেন? আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন,
তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা, তোর কি কোনো কিছুতেই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূত। ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াই? তা বটে, তা বটে। কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ করে এ কথা জিজ্ঞেস করছিস যে? না, মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনিব। তাই জিজ্ঞেস করছিলুম, যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তো সেই ভয়টা আমরা ভেঙে দেবই আর কি। এরকম কথা রোজই হয়। আচার্যি অবশ্য বলেন, তোরা বেটারা জ্বালিয়ে মারলি আমাকে। আমার আবার ভয় কি? বল না মুনিন। আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে আমি ভয় করি না। ভূতেরা সব চুপ করে যায়। অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যের পালকি বয়ে আনছিল। আচার্যি সেদিন বেশ রকমের নেশা করেছিলেন। টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনকার মতো সেদিনও ভূতেরা বলল, কিসে ভয়? ভয় আবার কিসের? বল না বাবা। এখন তুই শুনবি? শুনবি? হ্যাঁ, শোন তাহলে। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে তবে কি? বল না, বল না। আরে ওই শ্মশানে নামবার মুখে যে শেওড়া গাছটা আছে না, দেখেছিস? ও গাছের ডালে তো শশধন্য পিত গলায় দড়ি দিয়েছিল। ওই শেওড়া গাছের ডাল থেকে একটা হুট ট্যাটারু পাখি ডেকে ওঠে। ডাকে, রোজ ডাকে। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে, তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাট করে ওঠে। এই যা, আর কিছু নয়। এই কথা আমাদের আগে বলিস নি কেন মুনিন? দেখ না আজই বেটাকে শেষ করে দিচ্ছি। শেষ করে দিবি? তাই দে একেবারে খতম করে দে বেটাকে, একেবারে খতম করে দে। বলতে কিছুক্ষণ পরেই হরার ডাঙা চলে এলো। আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘুটঘুটি অন্ধকারে বনবাদারের ভেতর থেকে পাখিটা একেবারে বিকট স্বরে ডেকে উঠল। সেদিন তো চমকে উঠলেন গুলি। সঙ্গে সঙ্গে তার মনে হলো কেউ যেন তাঁর পালকিটাকে দেশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। আর অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখিটার স্বরকে নকল করে। শুধু তারা নয়, আশপাশ থেকে, চারিদিক থেকে তখন সে কি হাসি, হাসির সাথে আর্তনাদ। শ্মশানের শ থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলো মেলো উঠে দাঁড়ালো। গুণিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই। নেশার ঘোর তখন তার কেটে গেছে। বুক ঢিপ ঢিপ করছে ভয়ে। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে অসহ্য যন্ত্রণা। কি যন্ত্রণা! কোমরে অস্থি সন্ধিটাও ভেঙে গেল নাকি? বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধহয় নাক দিয়ে রক্ত ঝরছে। রক্ত! আচার্যি দেখতে পেলেন দুটো আধ পোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে। সূত্রধর, সুব্রত, লক্ষ্মী আচার্যি, সৌমিত্র, প্রথম লোক লোকদুলে কঙ্কাল, অরূপ, ভূত এবং ভজহরি সঞ্জয়, দ্বিতীয় লোক পঞ্চা এবং গোবর্ধন, সুদীপ্ত, মেয়ে এবং ছেলের মা,
সুমিতা। গল্পের সম্পাদনায় সৌমিত্র রাহা, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।